ফিল্ম ডিরেক্টর অনিন্দ না বন্ধু অনিন্দ? বন্ধু অনিন্দ ছাড়া অন্যরকম উত্তরই হতে পারে না। উত্তরটা খুব অবভিয়াস, খুবই অবভিয়াস। কলেজে তো কলেজের কথা কিছু কিছু জিনিস বলা যায়, সবকিছু বলা যায় ক্যামেরার সামনে। একটা জন্তুর মতো আচরণ ছিল আমাদের, হ্যাঁ। তো ফলে আমাদের কিন্তু আড্ডাগুলো ছিল বিভিন্ন বাড়িতে, বাড়ির সবাইকে আমরা চিনতাম একই ভাবে। প্রথমবার একটা শুটিং দেখলাম সামনে, খুব কষ্ট করে গিয়েছিল, গিয়ে একটা গাড়ি কিনে ফেলেছিল। বলিউড সিনেমায় ভিকি ডোনার এসছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে যে একটা কলকাতার উপর একটা ছবি উনি প্রডিউস করেন, এটা কিন্তু একটা অনেকের জন্য একটা বিরাট ব্যাপার। নমস্কার, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা অতিথিদের দেখতেই পাচ্ছি। অতিথির ইন্ট্রোডাকশনে যাওয়ার আগে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে শাহরুখ খান আর চন্দ্রবিন্দুর মধ্যে কোথায় মিল সেটা বলতে পারবেন? আমি বলছি, শাহরুখ খান চন্দ্রবিন্দু আমাদের প্রেম শিখিয়েছে, দুজনেই আমাদের কলেজ রোম্যান্স শিখিয়েছে, আমাদের কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শিখিয়েছে। আরেকটা মিল আছে, শাহরুখ খান এবং চন্দ্রবিন্দু দুজনেরই শো এলে আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাই উইদাউট এনি ফেল। আমরা প্রথম অ্যালবাম এলে দেখতে যাই কালোবাসা, সেই অ্যালবাম নিয়ে আমরা আজকে কথা বলবো। কিন্তু মূলত আজকের থিম হচ্ছে বন্ধুত্ব প্রেম। কারণ হচ্ছে তিন বন্ধু বসে আছেন, তার সংযোগ, সেই বন্ধুত্ব শুরু হচ্ছে সেই উত্তর কলকাতা থেকে, বহুদিন আগে থেকে। সেটা নিয়ে আমরা কথা বলবো। নমস্কার অরিন্দ, সুইডেনে স্বাগতম। সুপর্ণাদি নমস্কার, বিপ্লব দা। এখান থেকে শুরু করি। তোমরা গান গাই, তোমার অনিন্দ এবং উপসালা ইন্ডিয়ান কোয়ারের একটা শো আমরা কালকেই হচ্ছে, যখন ভিডিওটা দেখবেন হয়তো শোটা হয়ে গেছে, একটা সাকসেসফুল শো হয়ে গেছে হয়তো শোটা কালকে, সেই উপলক্ষ। এবং অনিন্দ নিয়ে একটু যদি বলো, আর তোমাদের তারপরে জানবো যে উপসালা ইন্ডিয়ান কোয়ার শুরু হলো কি করে, একটু ওটা নিয়ে যদি আমরা শুনি। প্রথমে একটু শাহরুখ খান নিয়ে বলি। আচ্ছা বলো। তুমি শুরু করেছো যখন ওটা দিয়ে। একদম। তো দেখো, শাহরুখ খান আর চন্দ্রবিন্দুর মধ্যে কিন্তু শুধু মিল আছে এমন না, আবার কিছু অমিলও আছে। আচ্ছা, কিরম অমিল আছে? তার কারণ হচ্ছে যে চন্দ্রবিন্দু অনেক জেনারেস শাহরুখ খানের থেকে। তার কারণ শাহরুখ খানকে নিয়ে চন্দ্রবিন্দু গান লিখেছে, গান ভালোবেসে গান, বেসিক্যালি খান ভালোবেসে গান বলে পরে প্রচুর বিজ্ঞাপন হয়েছে সবকিছু। কিন্তু শাহরুখ আমাদের নিয়ে কোনো গান টান লিখতে পারেনি। হ্যাঁ, ঠিক। তো এটা একটা তফাৎ, ঠিক। হ্যাঁ, এবার বলো, সুইডেন কেসে আনা হুয়া? আর সুইডেন আমার বলতে গেলে সেকেন্ড ডেন। তার কারণ প্রথম আমি সুইডেন এসেছি সেটা হচ্ছে 2005-এ। আচ্ছা, আমি আর চন্দ্রিল এসেছিলাম। তো অবভিয়াসলি সেটাও এই সান্নাল বাড়ি, মানে বিপ্লব এবং সুপর্ণার বাড়ি। তো সুইডেন কেন এসেছি তার আগে আর একটা কারণ বলতে হবে। তার কারণ হচ্ছে যে তুমি যে বন্ধুত্বের জায়গাটা বললে, আমাদের বেড়ে ওঠা বললে, এটা ঠিকই যে আমরা তিনজনই বেড়ে উঠেছি উত্তর কলকাতায়। তো উত্তর কলকাতায় মানে কলকাতারই একটা অংশ, যে অংশটার মধ্যে আমি বলছি প্রচুর পুরনো ভ্যালুস, পুরনো বন্ধুত্ব, মানে খুব সাদামাটা আটপৌড়ে একটা জীবনের মধ্যে দিয়ে আমরা সবাই বড় হয়েছি। সেই বড় হওয়াটায় আমরা সব থেকে বেশি কোনটা সেলিব্রেট করেছি, যে আমাদের হাতে খুব পয়সা ছিল না, কিন্তু আমরা সব থেকে মানে ধনী ছিলাম এই কারণে যে আমাদের বন্ধুত্বটা খুব রিচ ছিল। তো এটা আমার মনে আছে 2005-এ যখন প্রথমবার আসি, তখন তো এমনি এসছিলাম, মানে তারপর চন্দ্রিলও এসছিল আমার সঙ্গে। তো বারবার করে সুপর্ণার বিপ্লব বানহকে বিলু বলে আমি ডাকি, তো বলতো যে তোরা চলে আয় চলে আয় চলে আয় তুই। তা আমি ওকে বলেছিলাম যে যদি প্যারিস নিয়ে যাস তাহলে আসবো। যেরকম বন্ধুদের বলে, কোনো কিছু সম্বন্ধে কিন্তু কোনো ধারণা ছিল না, কোথায় প্যারিস, কোথায় সুইডেন, কোথায় স্টকহোম, কি উপসালা। তো ঠিক আছে। তারপর আমরা তো চলে আসি, আর চন্দ্রিলও তারপর জুটে যায়। তার কারণ হচ্ছে যে অবভিয়াসলি ইউরোপ ট্যুর, ইউরোপে আসছি প্রথমবার। ইউরোপ নিয়ে মানুষের একটা অন্যরকম মানে আকর্ষণ থাকে। তার আগে অবশ্য চন্দ্রবিন্দুর আমেরিকা ট্যুর একটা হয়েছিল। তো যাই হোক, তো প্যারিস সেবার হয়নি, তার কারণ কোনো একটা জটিলতা হয়েছিল। তো সুপর্ণা, আমার বিলু আর সুপর্ণার মধ্যে ও হচ্ছে সবচেয়ে ঠান্ডা মাথা। হ্যাঁ, এবং যা কিছু এই ধরনের কিছু অর্গানাইজ করা, যেটা করে ফেলতে পারবে সেইভাবে, সেটা ওই করে ফেলতে পারে। তো ও প্যারিসটা করেনি, কিন্তু নরওয়ে করে ফেলেছিল। আচ্ছা, হ্যাঁ, তো নরওয়ে দেশটা সম্বন্ধে কোনো তো আইডিয়া ছিলই না। কিন্তু সেই প্রথম আমরা সুইডেন থেকে আমরা সবাই মিলে গিয়েছিলাম, তখন রুকু ওদের যে ছেলে, সেও খুব ছোট। তো সেটা আমাদের কাছে সত্যি সত্যি একটা স্বপ্নের মতো ট্রিপ। ওই যে বার্গেন বলে একটা জায়গায় গিয়েছিলাম, হ্যাঁ,
ওই যে সং অফ দ্য ফিওর্ডস ট্যুরটা আমরা করেছিলাম। ওয়ান অফ দ্য বেস্ট। তো মানে আমি বলছি যে দেখো বন্ধুত্ব কি, বন্ধুত্ব বেসিক্যালি অনেকগুলো মুহূর্ত সেগুলোকে সঞ্চয় করে রাখা, এটাই তো বন্ধুত্ব। হ্যাঁ, আদারওয়াইজ তো কারুর সাথেই কারুর যে একদম সেই রক্ত মাংস দিয়ে তা না, কিন্তু ওই মোমেন্টস গুলো জড়ো হয়ে একটা খুব বড় কিছু তৈরি হয়। তো ওইভাবে আমরা, ওরা যখন প্রথম আমাদের ডেকেছে, তো এই নরওয়ে ট্যুরটাও না আমাদের কাছে ওইভাবেই রাখা আছে। সে ভিডিওগুলো বিপ্লব তুলেছিল, ও সবসময় খুব ভালো ছবি তোলে বরাবরই, মানে সেটা একদম ওর নিজের স্টুডিও ছিল, ও নিজে ফটো ডেভেলপ করতো, প্রিন্ট করতো। জানি না যে এত অসংখ্য কাজও করেছে, যে ওই নরওয়ের ভিডিও ওর কাছে আছে কিনা, যদি থাকে তাহলে সেটা খুব ইন্টারেস্টিং হবে। আর একটা কথা আমি অবশ্যই বলবো, সেটা ইন্টারভিউতে বলার মতন, সেটা হচ্ছে যে ওর মনে হয়েছিল যে একটা গানের ভিডিও আমাদের তৈরি করতে পারলে খুব ভালো হয়। তো কি গান তোলা হবে সেই গানটা কেউ শুনতো না তখন, সেই গানটা হচ্ছে ভিনদেশি তারা। হ্যাঁ, তো ভিনদেশি তারার প্রথম ভিডিও কিন্তু বিপ্লবের তোলা। সেটা তোলা হয়েছিল কোথায়? উপসালাতেই, কিন্তু কোন কোন জায়গাগুলো ভুলে গেছি। না, উপসালাতে ডাউনটাউনে আমরা কিছু শুট করেছিলাম, তারপর কিছু ওই একটু গ্রামের দিকটা একটু শুট করেছিলাম, তারপর আমরা গেছিলাম ওই ইয়েতে ভাইকিং ফেস্টিভ্যাল হয়েছিল, স্কোক্লস্টার বলে একটা জায়গা আছে, সেখানে আমরা গেছিলাম। সেইখানে একটা তখন মিডিয়েভাল একটা ফেস্টিভ্যাল হচ্ছিল, সেটা দারুণ একটা জমজমাট খুব মজার ব্যাপার হচ্ছিল। সেখানে চন্দ্রিল, আমরা চারজন সব গিয়ে, তা চন্দ্রিলকে আমি দায়িত্ব দিয়েছিলাম তুই গানটা চালাবি, একটা গানের একটা ইয়ে দিয়ে। সেখান থেকে ওর কাজ ছিল গানটা চালানো, আর মাঝে মধ্যে ওর কাজ ছিল আমাকে একটু, আমি শুট করছিলাম, আমাকে একটু ওই জামা ধরে টেনে টেনে আমাকে সরাচ্ছিল, যে অ্যাঙ্গেলগুলো হিউম্যান ট্রলি, যেটা গোটা ব্যাপারটা তখন কিন্তু এইসব আগেকার দিনে সেই ভিডিও ক্যামেরা যেগুলো হতো আর কি, হ্যান্ডিক্যামে ওটা তোলা 2005 সালে, এবং সেটা কিন্তু তখন ভিনদেশি তারপরে কেউ অলমোস্ট জানতো না। ওটা এখন একটা বিরাট সম্পদ, মানে ও আমাকে বহুবার বলে যে তুই ওটাকে ভালো করে এডিট করে, কস্টিউম হচ্ছে ওরই জামা, সেগুলোই পড়েছিল, কিন্তু বিশাল সম্পদ। ওটা আমি বারবার করে ওকে বলি, তার একটাই কারণ যে ওই সময়টাও খুব সুন্দর ছিল, আর তখন মাথায় অনেক চুল ছিল, সেটা দেখবো বলেই বারবার করে ওকে বলি, কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না আছে কোথাও একটা আছে হয়তো। কিন্তু ওটা খুব খুব মজার সময় কেটেছিল চন্দ্রিল আর অনিন্দর সঙ্গে 2005-এ। এটা কিন্তু সহজ করে একটা স্কুপ, তার মানে যে ভিনদেশি তারা অ্যাকচুয়ালি ভিনদেশে শুট হয়েছিল। এটা তোমরা সবাই সহজ পার্ট থেকে ওকে একটু চাপ দাও না, তাহলে ভিডিওটা তুমি দেখাতে পারবে। হ্যাঁ, আমরা চাপ দিচ্ছি যে ওই ভিডিওতে চুল বেশি ছিল, ভুল বেশি ছিল, কিন্তু ভিডিওটা পাবলিশ হবে নিশ্চয়ই হবে। আচ্ছা, তা মানে অয়নিন্দ বলো, আর অয়নিন্দ তোমরা একটু বলো যে উপসালা ইন্ডিয়ান কোয়ার অয়নিন্দ এটা কিভাবে তোমরা প্ল্যান করলে? এইসব প্ল্যান আমি জানি যে হট করে হয়তো ফোনে কথা বলতে বলতে এইসব প্ল্যান আসে বা হোয়াটসঅ্যাপ। না আমরা অনিন্দকে দিনরাত প্রায়ই বলি যে আরেকবার আয় এবং ও আসলে অয়নিন্দর একটা ইনভিটেশন পেলো প্রথম আমস্টারডাম থেকে, ইমা আমস্টারডাম আসবি, এখানে ভলবরি হবে উপসালাতে, সুতরাং উপসালা ঘুরে যা। তারপরে ভাবা গেল ঠিক আছে একটা দিন আছে, তাহলে একটা ইউনিক প্রোগ্রাম করা যাক, কেননা ইউআইসি বা উপসালা ইন্ডিয়ান কোয়ারেরও 10 বছর পূর্ণ হয়ে গেছে রেকর্ড। তো তাহলে অয়নিন্দ সঙ্গে ইউআইসি করা যাক, মানে ও গাইবে, আমরা পো ধরবো। এখানে একটা জিনিস আমি বলছি, সেটা হচ্ছে যে আমার কাজ তো গান গাওয়া, সেটা আমি করে বেড়াই, তো সেটাও যে করতে পেরেছি আমার বন্ধু বান্ধবদের জন্য, উপল, চন্দ্রিল, সুরজিৎ, অরূপ, সবার জন্য। ওরা না থাকলে এইভাবে আমি এত গান গাইতে পারতাম না, কারণ আমি কলেজ ক্যান্টিনে গান গাইতাম, সেখান থেকে আমি এত বছর যে গান গাইছি সেটা ওদের জন্য। আবার একই রকম ভাবে যে বিপ্লব আমার সাথে কিন্তু একটা বড় সময় ধরে আমরা কলেজে স্কিট করতাম, তার কিন্তু আমার মানে আমাদের টিমটার আর কি প্রধান একজন স্তম্ভ ছিল বিপ্লব। তো আমি যখন গান গাইতাম, ওর সে মুখে একটা অ্যাকাপেলা টাইপের মিউজিক করা, সমস্ত কিছু, তো আমরা ওই পৃথিবীটাতে ওটাকে খুব পছন্দ করি, মানে ওটাকে ছেড়ে বাঁচতে পারি না। আমি যদি চন্দ্রবিন্দু নাও করতাম, তাহলে হয়তো আমার গান বানানোর শখ থাকতো, আমি নিজে নিয়ে একটু বানাতাম। তো আজকে ও এত ব্যস্ত একজন সত্যি সত্যি অধ্যাপক, আজকে সুপর্ণা, ওর কাজের কোনো শেষ নেই, ওরা গোটার ডিপার্টমেন্ট একদম সবকিছু নিয়ে এতটা ব্যস্ত, ফলে ওদের কিন্তু কাজের জায়গাটা ওরা নিজেদের জায়গায় সফলও বটে, আবার ব্যস্তও বটে। তার বাইরে ওরা যে বাকি সময়টা
বিএনপিসি না করে একটা গানের দল করেছে, সেইটা কিন্তু খুব আশ্চর্য একটা জিনিস। এবং সেখানে সব থেকে যেটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, সেখানে প্রচুর নতুন ছেলে মেয়ে আসে। তো যারা এখানে আসে ধরো তারাও তো একাকিত্বে ভোগে, কলকাতা ছেড়ে আসছে, শহরটা ছেড়ে তুমি যখন এসছো তুমি দেখবে যে একটা নতুন দেশ, নতুন পরিবেশ, নতুন রকম তার আর কি হাব ভাব, সেখানে তো খুব মুশকিল। আজকে ওদের বাড়িটা আছে বলে সবাইকে কিন্তু একসাথে টেনে নেয়। হ্যাঁ, তো এই তার সাথে যে গান বাজনাটা হয় না, গান বাজনা মূলত কিন্তু আসলে একটা খুব আনন্দের ব্যাপার। সে আনন্দটা হচ্ছে কিনা এটা হচ্ছে প্রশ্ন। তো আজকে সেইটা ওরা এত সাকসেসফুলি করতে পারছে, তো ফলে অবভিয়াসলি ওরা করছে বলে আমি তো সবসময় সেটা ফলো করি, ওদের গান বা যা কিছু হচ্ছে কমেন্ট করি ইউআইসি পেজে। তো এবার যখন আসছি, তো এটা আমারও ইচ্ছে ছিল যে ইউআইসির সঙ্গে একটা কিছু কোলাবোরেট করা। কারণ কোলাবোরেশন এখন নিউ ফর্ম অফ মিউজিক, এতগুলো বছর পেরিয়ে গেছে আমাদের। হ্যাঁ, তো সবাই সব গান জানে, সবকিছুই জানে। যত তুমি একে অপরের সাথে জিনিসটাকে আরো বেশি মিঙ্গল করতে পারবে, তত কিন্তু তার একটা অন্যরকম ভ্যালু তৈরি হবে। আজকে ধরো আজকে ইউআইসির সঙ্গে আমি বন্ধু তোমায় গাইবো, তো এটা আমার কাছে একটা খুব বড় পাওয়া। এবং সেখানে ও বা সুপর্ণা এরা সবাই স্টেজে থাকবে, একসাথে আমরা গাইছি। ঠিক যেভাবে কলেজে আমরা গাইতাম সেটারই একটা এক্সটেনশন, যেটা স্টেজে গিয়ে হবে। আচ্ছা, তোমাদের বন্ধুত্ব তো যেটা জানি আমি, ইউকে থেকে শুরু হয়েছে তোমাদের বন্ধুত্ব, উত্তর কলকাতার থেকে তোমাদের সেই সেটা নিয়ে যদি বলো, তোমরা কি একসঙ্গে বেড়ে ওঠা নাকি কলেজের আলাপ, কিভাবে তোমাদের বন্ধুত্বটা কতদূর? আমরা একই স্কুল, আমি আর বিপ্লব। ও ভালো ছাত্র ছিল, আমি খারাপ ছাত্র ছিলাম। আচ্ছা, স্কুলের কথা যখন ও বৃত্তি আমি বাড়তি, তো বলে একটা তফাৎ ছিল। না, অনিন্দর সঙ্গে আমি ক্লাস 3 থেকে স্কটিশ স্কুলে তখন পড়তাম একসঙ্গে। তা অনিন্দর পরিচয় যেটা ছিল, খুব স্পেশাল পরিচয়, এবং এটা সবাই আর কি মনে রেখেছে। দুর্দান্ত গল্প বলতে পারতো। যে আমাদের ব্যাগার ক্লাস যেটা বলি, যখন হয়তো স্যার আসেননি, হ্যাঁ, খুব হই হট্টগোল হচ্ছে, তখন কেউ একটা প্রপোজ করলো আজের অনিন্দ একটা গল্প বলুক। এবং অনিন্দ বিভিন্ন রকমের উপন্যাস, এই মতি নন্দী টন্দী অনেক কিছু পড়তো আর কি, আমরা অত পড়তাম না। কিন্তু যেটা সাংঘাতিক ভালো ছিল সেটা হচ্ছে অনিন্দ এই গল্পগুলো ক্লাসে দাঁড়িয়ে যখন বলতো, সবাই চুপ করে যেত, চুপ করে মন্ত্রমুগ্ধের মতো গল্পগুলো শুনতো। তা মর্নিং শোজ দ্যাট ডে। এখন ব্যাপারটা হচ্ছে যে ওর এই যে গল্প বলার এই যে ক্ষমতাটা, এটা তারপর আস্তে আস্তে ওটা বাড়তে একটা বিরাট জায়গায় চলে গেল, কলেজ টলেজে। কিন্তু স্কুল থেকেই একদম প্রাইমারি সেকশন থেকে আমরা দেখেছি যে ও লোককে কি করে থামিয়ে দিতে পারে, একদম। এটা কিন্তু একটুও বাড়িয়ে বলছি না, এটা অন্য বন্ধুদের জিজ্ঞেস করলো, আমাদের পুরনো প্রচুর বন্ধুদের সঙ্গে এখন যোগাযোগ আছে, সবাই একই কথা বলে যে ওই যে এটা করেছে, যে অসম্ভব একটা জনপ্রিয়তা এখান থেকে, সেই ব্যাপারটা ছিল। এবং এটা বহু বছর ধরে বাড়তে এক্সপ্লোড করেছে। হ্যাঁ, আর কলেজে তো কলেজের কথা কিছু জিনিস বলা যায়, সবকিছু বলা যায় ক্যামেরার সামনে। আর সুপর্ণা দিদি বিপ্লবের গার্লফ্রেন্ড হিসেবে না, সুপর্ণা বিপ্লবের গার্লফ্রেন্ড হয়েছে পরে। আচ্ছা, কিন্তু বিপ্লব এবং আমার দুজনের সাথে একসঙ্গে আলাপ। আমরা ক্লাস 11 স্কটিশ স্টেট কলেজে পড়েছি। আর আমি খুব প্রাউড ছিলাম যে আমার বন্ধু, তার কারণ তখন আমরা তো বয়েজ স্কুল থেকে গেছি, মেয়েদের সাথে কথা বলতে পারতাম না, একদম পুরো একটা অদ্ভুত একটা জন্তুর মতো আচরণ ছিল আমাদের। হ্যাঁ, তো এবারে সেদিক থেকে দেখতে গেলে আমাদের একদম প্রথম বন্ধু বলতে গেলে ও সুপর্ণা, বা ওর ব্যাচের আরো একজন দুজন, যাদের সাথে কিন্তু কথা বলার পর না আমরা আবার একটুখানি নর্মাল ফিরে এসেছি। এবং ওর বাড়ি আমরা নিত্যদিন যেতাম, প্রচুর আমি বলছি একটা, তখন তো বন্ধুত্ব গুলো এরকম হতো না যে সব আলাদা আর কি, আমরা সব কফি শপে বসতাম, আমাদের পয়সাও ছিল না আর ওরকম কিছু ছিলও না। ফলে আমাদের কিন্তু আড্ডাগুলো ছিল বিভিন্ন বাড়িতে, এবং বাড়ির সবাইকেও আমরা চিনতাম একই ভাবে। তো প্রত্যেকের ঘরগুলো যার জন্য প্রত্যেকের মনে আছে যে ঘরগুলোতে আমরা বসতাম। হ্যাঁ। আচ্ছা, তো উত্তর কলকাতা আসছে, উত্তর কলকাতার সঙ্গে একটাও সিনেমা আসার কথা, সিনেমার কথা না বললেই এই ইন্টারভিউ অসম্পূর্ণ থাকবে। যে সিনেমাটা আমার মনে হয় যখন বেরিয়েছিল তারপরে ইট হ্যাজ গ্রোন উইথ আস, ওপেনটি বায়োস্কোপের কথা বলছি। সেটার ব্যাপারে যদি বলো, ওপেনটি বায়োস্কোপ, আমার মনে হয় ওপেনটি বায়োস্কোপের সঙ্গেও তোমাদের আর একটা যোগ আছে। বিপ্লবদার ওপেনটি বায়োস্কোপের আমি ওই মেকিংটা আমার করা, এবং যাবতীয় স্টিল ছবি এগুলো, ইনক্লুডিং পোস্টার, সেগুলো আমার করা, যেটা
মজার কথা হচ্ছে যে এই যে ওই যে বন্ধুত্বের কথা হচ্ছে, তা আবার এটা আর একটা এক্সাম্পল, বড় বয়সে এসে ও যখন ওর প্রথম ছবি করার কথা ভাবছে, তা প্রথম ছবি তো একটা বিরাট ব্যাপার। হ্যাঁ, যে কোনো জিনিস প্রথম একটা সাংঘাতিক ভালো ব্যাপার। তখন আমায় বলেছিল তুই কি পারবি একটু আসতে একটু, তখন আমার মনে হয়েছিল যে প্রথম ছবি ও করছে, তাই ওর সঙ্গে যে কোনো থাকা যেতে পারে আর কি। যাই হোক, আমি অনেক কষ্টের শীর্ষে গিয়ে আর কি ওখানে, কিন্তু ওইটা যে আমার কাছে একটা বিরাট আই ওপেনার, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রথমবার একটা শুটিং দেখলাম সামনে। খুব কষ্ট করে গিয়েছিল, গিয়ে একটা গাড়ি কিনে ফেলেছিল। কিন্তু ওখানে ওটার খুব আমি অন্য লোকের মুখে শুনেছি আছি যে বিপ্লব নাকি একদিন লাঞ্চ টাইম না কখন বলে তারা একটু ঘুরে আসছি বলে ঢুকলো একটা গাড়ি নিয়ে। বাজার করতে গেছিল, গাড়ি বাজার করতে। সেটা ঠিক আছে, কিন্তু যেটা হলো ওপেন ডি বায়োস্কোপে এখন যারা এখন খুব প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী আমরা দেখতে পাই, তারা সব ছোট ছিল তখন। হ্যাঁ, তাদের নিয়েই সেটাই মজা ছিল যে তারা সব এই ছবিটাতে এমন ভালো ভাবে সব ঢুকে গিয়েছিল না, মজার মজার সব মুহূর্ত আছে। এবং আমি যখন মেকিং গুলো বানাচ্ছি, সেই মেকিং গুলো কিছু কিছু ইউটিউবে দেওয়া আছে, কিন্তু অনেক কিছুই দেওয়া নেই। তাতে যে কত রকম মজা ওরা নিজেরা করেছে, উত্তর কলকাতার রাস্তাঘাটে মজা, গঙ্গার ধারে মজা, মজার মজার কথা বলা, এবং সব মিলে পুরো গোটা ফ্যামিলির মতো তখন মনে হয়েছিল। সে সম্পর্কটা এখনো রয়ে গেছে। এবার ওরা যখন গেছে গিয়ে, আমি ছিলাম না কিন্তু ওরা ঋদ্ধি সুরাঙ্গনা ওদের সাথে আড্ডা মেরেছে, গল্প করেছে, খাওয়া দাওয়া করেছে। এখন অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর গেছে বলে একটু মানে কম দেখা হয় আমাদের সাথে, কিন্তু ওই টানটা একই রকম আছে। ওটা মানে আমাদের এই ছবিটা আমাদের সঙ্গে আমার মনে হয় বড় হয়েছে আরো। আমরা এখন যদি দেখি, মানে উত্তর কলকাতার কিছু যখন সেই সময় দেখেছিলাম আমরা ঋদ্ধির পার্সপেক্টিভটা বুঝতে পারছিলাম। আমরা এখন বড় হচ্ছি, আমরা এখন রজতাভ, মানে সেই সময় সেই কালটাকে আমরা দেখতে পাচ্ছি। মানে ওপেন ডি বায়োস্কোপ, হাউ ডিড দ্যাট হ্যাপেন, এটা যদি বলো, মানে তোমার মাথায় চট করে। আমি না একটা উপন্যাস লিখেছিলাম, উপন্যাস বলবো না, একটা নভেলা বেসিক্যালি। আমি যে অফিসে কাজ করতাম ওখানে একটা খেলার একটা পত্রিকা বেরোতো, তো অরুণদা বলে একজন ছিলেন, উনি এখন এই মারা গেলেন কিছুদিন আগে, খুবই নামকরা সাংবাদিক। তো উনি প্রথম কে জানে কেন ওনার মনে হয়েছিল যে বলেছিল একটা উপন্যাস লিখতে হবে, খেলা নিয়ে লিখতে হবে। খেলা নিয়ে যা উপন্যাস, দেখো সবই খুব আইকনিক উপন্যাস হচ্ছে মতিরন্দি, সব আমরা তাই পড়েই বড় হয়েছি। তো বলে আমি টেনশনে পড়ে গেছিলাম, হ্যাঁ কি করব। তো তারপর মনে হলো যে এমন একটা কিছু নিয়ে লিখি যেটা আমি চিনি বা যেটা আমি দেখেছি, তাহলে কি হবে, অন্তত ওই দেখার যে সত্যিটুকু সেটা লেখাটার মধ্যে অন্তত ফুটে উঠবে, উপন্যাসটা যেরামই হোক। তো আমি দেখলাম যে একমাত্র খেলা যেটা আমি মানে একদম সঙ্গে দেখেছি সেটা ওই উত্তর কলকাতায় রাস্তায় বল খেলা। রাস্তায় বল খেলছে, বাড়ির লোকের সার্সি ভাঙছে, হ্যাঁ মানে সেটা খুব সিরিয়াস খেলা। মানে ওরকম খেলা আমরা ছিলাম আমাদের বন্ধুরা, আমরা ছাদে খেলতাম। মানে সেই খেলাটার মধ্যে আমি বলছি সিরিয়াসনেস বা আনন্দের কিন্তু কোনো কিছু কমতি ছিল। এই দেয়ালে লাগলে 4, এই দেয়ালে লাগলে 2.5, এরকম একদম 2.5 মেরেছি আমরা। তো যাই হোক, সেই সব 2.5 সালের পর মধ্যে ব্যাপার হচ্ছে উপন্যাসটা তৈরি হলো। ফোয়ারা বা তিতির এরা কিন্তু তখনই ওই উপন্যাসের মধ্যে এলো। আমি নিজে যখন ছবি করব ভাবছি, তো সেই সময়টা আমার কোথাও একটা মনে হয়েছিল যে এইটা করলে এটা খুব ইউনিক হবে, মানে এই স্পেসটা নিয়ে ছবি কম হয়েছে, তো একটা নতুন ছবি আমি করতে চলেছি, তো মানে সেটা দিয়ে করাটা উচিত। তো মুশকিল হচ্ছে আমি 2-3 জন প্রডিউসারকে গল্পটা শুনিয়েছিলাম, কিন্তু তারা গল্পটার মাথামুন্ডু কিছু বুঝতে পারেনি। তারা কোথায় গান আসবে, কে যে হিরো আর কে হিরোইন, এইটা বার করতেই তাদের কালঘাম ছুটে যাচ্ছিল। তো সেদিক থেকে আমি খুব ফরচুনেট যে আমি সুজিতদার মতো একজন প্রডিউসার পেয়েছিলাম, যার কাছে ওই মানে খেলা, ফুটবল খেলা এবং তার সাথে নর্থ ক্যালকাটা, এগুলো একটা খুব বড় জায়গা ছিল, খুব ভ্যালু ছিল। তো যে এই ছবিটা করতে রাজি হয়েছিল, মানে এটা একটা খুব বড় একটা ব্যাপার, ওই জন্যই ওপেন ডি বায়োস্কোপ হয়েছে। কিন্তু সুজিত স্যার সেই সময় অনেকগুলো গ্রাউন্ড ব্রেকিং করছিলেন আর কি, মানে বলিউড সিনেমায় ভিকি ডোনার এসছে, সেই রকম জায়গায় দাঁড়িয়ে যে একটা কলকাতার উপর একটা ছবি উনি প্রডিউস করে, এটা কিন্তু একটা
অনেকের জন্য এটা বিরাট ব্যাপার, মানে দর্শকদের কাছে, দর্শকদের জন্য আমি মনে করি তখন কিন্তু মানে সরি মানে ওটিটি থেকে টাকা তুলে নেওয়ার ব্যাপার ছিল না, না ওসব কিছু ছিল না। সুজিতদার আরো যদি ছবি প্রডিউস করতো না, আমার মনে হয় বাংলা ছবি খুব ভালো হতো, তার কারণ ডিফারেন্ট বিষয় নিয়ে লোকে ছবি করতে পারতো। আর সুজিতদা ও জানে, যেহেতু পুরো শুটিংটা ছিল, আমি তো একদম আনকোড়া পরিচালক, মানে তখন আমার গান হিসেবে লোকে হয়তো একটু অদ্ভুত চেনে, কিন্তু আমার ছবি পরিচালনা ভরসা করে যে তোমায় ছেড়ে দেবে, সেইটা যে সুজিতদা করতে পেরেছে। এবং আমার শুটিং এ কিন্তু ঠিক 2 দিন এসেছিল, একদিন প্রেস কনফারেন্স হয়েছিল সেদিন, আর একদিন যেদিন ম্যাচটা তোলা হচ্ছে ওটা আমি বলেছিলাম যে, তখন আমার ম্যাচটা নিয়ে খুব ভয় ছিল আমি তুলতে পারবো কিনা, কারণ ওই শুটিংটা খুব শক্ত শুটিং ছিল, কারণ মাল্টিপল ক্যামেরা কিভাবে হবে, একটা খেলা কি করে তুলতে হয় আমার সত্যি ধারণা ছিল না। ফলে আমিও নানা রকম সিনেমা দেখে একটু শেখার চেষ্টা করছিলাম যে কিভাবে তোলে। এবং মনে আছে ম্যাচের ওই শুটিংটাতে না একটা সেকেন্ড ক্যামেরা, সেটা সুজিতদা নিজে চালিয়েছে, হ্যান্ডেল ক্যামেরা, মানে যেটা গোপী ভগত করছে শুটিং, তার সাথে প্রোডিউসার যে সে ক্যামেরা নিয়ে, এটা কিন্তু ভাবাই যায় না। আচ্ছা, মানে ওপেন ডিভাস্কার একটা সিনের ক্যামেরা করেছেন সুজিত সরকার। একদম। আচ্ছা, একটা মানে অনিন্দ্য আমাদের মাঝে আছেন আজকে, যদি আমি গান গাইতে না বলি এটা বেশ নিন্দার ব্যাপার হবে, তো একটু অনিন্দনীয় কাজ একটা হয়ে যাক, একটা গান হোক প্লিজ। ঠিক আছে, এখানে গিটারও রয়েছে, তুই বাজা নাকি আমি বাজাবো? তুই বাজা, একটুখানি গাই। আচ্ছা, একদম। যেহেতু সুইডেনে ফিরে আসছি, এভাবেও ফিরে আসে যায়, এটাই গাই। অন্ধকার প্ল্যাটফর্মে ধোঁয়া উঠে যায় ভাব, ফিকে হয়ে আসা অন্ধকার প্ল্যাটফর্মে ধোঁয়া উঠে যায় ভাব, জানলার কাছটাতে লেগে থাকা শূন্যতা সশব্দে ছুটে চলে ট্রেন, ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়, ফেলে আসা মুখগুলো ভোরবেলায় লুকোচুরি আর চোর চোর খেলায়, ভূতলা মুখোমুখি জড়তার বাঁধা টেলে আমাকে কিছু বলছেন, বলতে পারেনি তার যেটুকু যে ভাষা ছিল কেঁপে ওঠা চোখের পাতায়, তারপর ভোরবেলা নিয়েছি চৌকাট ভয়ানক সতর্কতায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। ধন্যবাদ। গিটার রাখতে পারো। গানের সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন, মানে আমি জানি তুমি এতদিনে এই কমপ্লেন শুনে তুমি ইয়ে হয়ে গেছো যে ভালোবাসা এতদিন পরে এলো কেন, মানে ভালোবাসা হলো না কেন? এটা সবাই আমরা সবাইকে দোষ দিই, তো ম্যাক্সিমাম আমার ধারণা সব থেকে বেশি দোষ আমার নামে এসেছে, আমি নাকি ব্যস্ত ছিলাম। আচ্ছা, তো তা না, আসলে যেটা হয়েছে দেখো, একটা সময় ছিল চন্দ্রবিন্দু পরপর অ্যালবাম বার করেছে, সেরাম অ্যালবাম আর কেউ বার করেনি। আমাদের প্রথম অ্যালবাম বেরিয়েছে 97, আর জানি না, তারপরের বছরই গাধা, তারপরের বছরই ত্বকের যত্ন নিন, আবার 1 বছর গ্যাপ 2000 গেছে, 2001, 2, 3 আমরা করেছি তোমার ডাকনাম, জুজু। ফলে সেদিক থেকে দেখতে গেলে ওই সময়টা খুব প্রোডাক্টিভ ছিল যে আমরা পরপর গান করছিলাম। আমরা যতগুলো সময় ধরে গান করছি না, দেখো গানের প্রকরণ বা ফরম্যাট চেঞ্জ করে গেছে, প্রচুর অনেকভাবে চেঞ্জ করে গেছে। আমাদের সময় ক্যাসেট বেরোতো, তারপর হয়ে গেল সিডি, তারপর সিডিও সেটা আস্তে আস্তে অবসলিউট হয়ে যাচ্ছে। গান আগে যেভাবে এফএম এ চলতো সেই ব্যাপারটা বদলে গেল, বাংলা গান অরিজিনাল সেভাবে চলতো না, সিনেমার গান এসে অনেকটা জায়গা দখল করে নিল। ফলে কি হয়, মানে তুমি যে কোনো কিছুই যখন করবে না, তোমার একটা সময় আসে যে সময়টা খুব মানে তোমাকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়, আর কিছু সময় আসে যেটা একটু স্থবির। তো কোথাও একটা আমাদের মনে হয়েছিল যে 9 অ্যালবামের পর আমরা অন্য আমাদের নিজেদের কাজে ব্যস্ত ছিলাম, গান তৈরি করিনি এমন না, কিন্তু ওপেন টিভাস্কোপের অ্যালবাম হয়েছে, বা একই সঙ্গে হয়তো উপল চন্দ্রিল মিলেও অনেকগুলো গান বানিয়েছে, সিনেমার জন্য আমি প্রচুর গান বানিয়েছি যে গানগুলো জনপ্রিয় হয়েছে, গান হয়েছে, কিন্তু চন্দ্রবিন্দুর অ্যালবাম বলে যেটা হয় সেরাম হয়নি। তো সেই অ্যালবামটা দেরি হয়েছে,
কিন্তু দেরি হলেও ফাইনালি ওই তো বললাম যে কিছু কিছু জিনিস হয়তো দেরি করে এলে মানুষের একটুখানি অস্থিরতা বাড়ে, মানুষ আরো বেশি করে চায়। হ্যাঁ, যে মানে প্রেম হচ্ছে বলে এক্ষুনি হয়ে যাবে এরকম না, দেরি করে এলে না তার মর্যাদা বাড়ে। ফলে এতদিন বাদে যে চন্দ্রবিন্দু অ্যালবাম করলো না, আমি বলছি লোকে আবার নতুন করে শুনলো চন্দ্রবিন্দুকে, নতুন করে ফিরে দেখতে শিখলো। ফিরে আসা যায় পুরোনো চন্দ্রবিন্দুর মানে কথার মজাটা অনেক বেশি পাই আমি। একদম একদম একদমই তাই, মানে কথার সেই খেলাগুলো সেগুলো আর নয়, খুব এক্সপেরিমেন্টাল ছিল। হ্যাঁ, উইটি, সেদিক থেকে ভালোবাসার আগে ভালোবাসা, এটা নিয়ে কিন্তু কিছু প্রশ্ন করো না, সব উত্তর দেওয়া যাবে। হ্যাঁ, মানে আমার প্রশ্ন ছিল মানে মাধ্যমিকের মাধ্যমে তোমাদের জন্য কে ছিল? তোমার জন্য কি সুপর্ণাদি ছিল? না, ছিল না। মাধ্যমিকের চিন্তাই না, মাধ্যমিকের সময় আচ্ছা, সেটা অফ ক্যামেরা, ঠিক আছে, সেটা নিয়ে কথা হবে না। এখন মানে একটা কথা আমি বলবো তার আগে একটা জিনিস নিয়ে, মানে তোমার তো মাল্টি আরো অনেক কিছু, তুমি লেখো, তুমি গান লেখো, তুমি গান গাও, তুমি সিনেমা বানাচ্ছ। তোমার সব থেকে ভালো লাগে কোনটা করতে? মানে আমি তো জানি তুমি গান শুরু করেছো, আমি এইমাত্র শুনলাম যে তোমরা কলেজ ক্যান্টিন থেকেও শুরু করেছো। তুমি বোধহয় আমি এক জায়গায় শুনেছি তুমি গান শুরু করেছো তোমার স্কাউট ইয়ের থেকে, যেখানে প্রসেন দাওকেও যেখান থেকে পাওয়া গেছে, যেটা আমি শুনলাম রিসেন্টলি। ঠিকই, সেই গ্রুপে ওর ভাইও স্কাউট করেছে আমার কাছে। আচ্ছা, প্রচুর স্কাউটে খুব মজা হতো। আমাদের যে স্কাউট ক্যাম্প হতো, ধরো স্কাউট ক্যাম্প, আমি তো স্কাউট করতাম, ওরা কেউ করতো না, কিন্তু ধরো যখন এক্সকারশন ক্যাম্প হতো না, ওরাও যেত। আচ্ছা, বেতলাতে একবার যাওয়া হয়েছিল, সেটা একেবারে রিমার্কেবল একদম আমার কাছে, মানে লাইফ চেঞ্জিং একটা ব্যাপার। জায়গাটা তো খুব লাইফ চেঞ্জিং ব্যাপার। মানে যদি হাতি দেখা নাও যায়, ওইসব গল্প পরে হবে, কিন্তু আমি বলছি বেতলা জায়গাটা খুব সুন্দর ছিল। ওইখানে এই গান লেখা হতো, গান লিখে ওখানে গান গাওয়া হতো, বনফায়ার হতো, মানে সেটা বিরাট ব্যাপার। স্কাউটে একটা জায়গা ছিল কি, স্কাউটে না একটা ওই সং এন্ড ক্যাম্পফায়ার বলে ব্যাপার ছিল, সেটা ওরাও সেগুলো অনেকবার পার্টিসিপেট করেছে। তো সং এন্ড ক্যাম্পফায়ার কি হতো, যে দিনে সারাদিন নানা রকম কাজটা, যেটা ওটা প্যারেড, হ্যাঁ, নানা রকম যে কাজ, টেন্ট পিচিং এসব পর রাত্রির বেলা একটা আগুন জ্বালানো হতো। তো সেই আগুনটা জ্বালিয়ে তার চারপাশে গান গাইতো সবাই, আর তার সাথে ওই স্কিট করতো, ছোট 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 নাটকের মতন করতো, যেগুলো খুব মানে অনেক রিহার্সাল করা তা না, হয়তো গল্পটা বলা আছে, বলা যে তুমি টেনিদা করবে, আমি হয়তো তার সাথে প্যালাডাম করবো, তো এই বলে নেমে পড়া হলো। ফলে সংলাপও যখন বলছে না, সেটাও একদম কিন্তু তখনই তৈরি হচ্ছে, তখনই বলছে, তাতে খুব মজা হতো। কিন্তু সেটা না, আমি পরে দেখেছি যে ওটা কিন্তু মানে মানুষের ভেতর যেটুকু সৃজন ক্ষমতা থাকে সেটাকে উস্কে দেওয়ার জন্য খুব যথেষ্ট। ওই যে সময় দেওয়া হচ্ছে না, মানে আমি অনেক পরে ধরো নিউ ইয়র্ক গেছি, তো নিউ ইয়র্কে গিয়ে এক ধরনের নাটক দেখেছি, সেটাকে বলে শর্ট অ্যান্ড সুইট। তো সেখানে কি করা হয়, সেখানে একটা নাটকের দল আসে, তারা এসে কোনো একটা প্রপ চায়, কেউ একটা পকেট থেকে একটা চিরুনি বার করে দিল, তো সেই দিন ওই নাটকটা ওটা চিরুনি নিয়েই করবে। আচ্ছা, এটা ইমপ্রম্পটু থিয়েটার। এই জিনিসটা কিন্তু আমরা যেরকম স্কাউটে করেছি, আমাদের স্কিট আমরা কলেজ লাইফে করেছি। আমাদের যে স্কিট টিম ধরো অন দ্য রক্স বলে একটা ইভেন্ট করতাম, একই জিনিস একটা বিষয় দিত, ওই বিষয়টা নিয়ে ভাবার সময় তোমার 5 থেকে 7 মিনিট, তখনই স্টেজে উঠে তোমার 10 মিনিটের একটা প্রেজেন্টেশন দিতে হবে। আচ্ছা, আমার তো মনে আছে একবার একটা টপিক পড়েছিল, ইয়াসের আরাফাত কামস টু কলকাতা। এবার আমাদের যা যা বানানো ছিল তার সঙ্গে বিন্দুমাত্র কোনো সম্পর্ক নেই, একেবারে 10 মিনিট হাতে সময় আছে। এইবার সেই 10 মিনিটের মধ্যে নামিয়ে কিন্তু আমরা কিন্তু ফার্স্ট হয়েছিলাম। ওই যে লিঙ্কটা করে, এইসব মাস্টার মাইন্ড তো এখানে বসে আছে, লিঙ্কটা করে যে জিনিসটা নামানো হয়েছিল, লোকের একদম বিন্দুমাত্র ধরার ক্ষমতা ছিল না যে ওটা আগে থাকতে আমরা তৈরি করিনি। সুতরাং এই জিনিসটা কিন্তু খুব কাজে লেগেছিল আর কি, বিভিন্ন সময় কাজে লাগা আর কি, চট করে ভেবে কিছু একটা করা। এখন ম্যানেজমেন্ট স্কিলে না অনেকগুলো জিনিস শেখানো হয়, যে জিনিসগুলো মানে আমি বলছি সেইগুলো কিন্তু মানে এই ধরনগুলোই অন্যভাবে শেখানো হয়। আচ্ছা, একদম এক্সটেম্পোর বলতে শেখানো হয়, হ্যাঁ, বা অনেক কিছু, মানে আমি বলছি যে কিন্তু আমাদের কাছে ফেস্টটায় আমরা লাইফ স্কিল শিখবো বলে ফেস্ট করতে যাইনি, বা স্কাউটও তাই, আমরা শিখতে গেছিলাম আনন্দ করব বলে, সেই আনন্দটা একদম পুরো মাত্রায় করেছি। এখন যখন দেখি যে এগুলোই লোকে পয়সা দিয়ে কাজ শিখতে যায়, মানে আকাশ দেখতে যাচ্ছে লোকে পয়সা দিয়ে, ব্যাপার হচ্ছে আমরা কিন্তু স্কাউটে এমনি ওই কনস্টেলেশন চিনতে শিখেছি। ওই স্কিটের কথায় মনে পড়ে গেল যে ওই ইমপ্রম্পটু বলাটা, ওটা জ্যামিং, যেটা জ্যাম মানে হচ্ছে কিন্তু জাস্ট আ মিনিট। আচ্ছা, একটা ইভেন্ট ছিল, মানে একটা ইভেন্ট ছিল জাস্ট আ মিনিট, ওটাকে জ্যাম বলা হতো। কিন্তু ওটা হচ্ছে তুমি টপিক, যেমন বেদের মেয়ে হোসনা,
একটা টপিক ছিল নন্দনে নন্দিনীর সঙ্গে নান্দনিক সুখ। নান্দনিক সুখ। এবং এই জ্যামিংটাও আমরা যে চুরি করতাম না তা না, আমরা না ভেবে আসতাম যাই টপিক আসুক সেটাকে গরু রচনা করে অনেক সময় করা হয়েছে। তো এই বিষয়ে এক্সেলেন্ট ছিল চন্দ্রিল, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। এই স্কাউট থেকে তো অনিন্দদা উঠেছে, প্রসেনদা উঠেছে, মানে সেই ইয়েটা পাওয়া যাচ্ছে। প্রসেন ওপেন টি বায়োস্কোপের কিন্তু খুব ইন্টিগ্রাল একজন পার্ট। আচ্ছা, প্রসেন ছিল আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল। আমি শুধু ওপেন টি বায়োস্কোপ না, প্রজাপতি বিস্কুট, মনোজ সবইও ছিল। আচ্ছা, তো মানে যেহেতু ওই নর্থ ক্যালকাটা যে এলাকাগুলো, সেগুলো আমিও যেরকম আমার বড় হওয়ার পাড়া, ওর কাছেও বড় হওয়ার পাড়া। ওই ছবিটাতে ও খুব একটা বড় ভূমিকা, এবং ওই ছবি কিন্তু ওর প্রথম মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করা। তার আগে অব্দি ও লিখেছে, গান লিখেছে, কিন্তু কোনো ছবিতেও মিউজিক ডিরেক্টরও হয়নি, গানও গাইনি। ও গানের ভিডিওতেও রয়েছে মানে। আচ্ছা, প্রসেনদা অনিন্দদা এসে উপসালা ইন্ডিয়ান কোয়ারও কি সেইখান থেকে, নাকি এটা এখানে এসে যেটা বললো যে প্রবাসী বাঙালিদের মধ্যে আমাদের মধ্যে আছে যে আমরা সোম থেকে শুক্র কাজ করি, শনি রবিবার পিএনপিসি করি, বা চা পানীয় মাংস, হ্যাঁ যা চলে আর কি? না, এটার ইতিহাস হয় 2014 সাল তখন। আচ্ছা, তখন একবার এই আমাদের বিপ্লব যেখানে আছে সেখানে লোক আসবেই, সেটা যে বাড়ি যে কোনো ফর্মে হোক না কেন। তো কিছু লোকজন এসেছিল যাদের মধ্যে এক্সেলেন্ট রবীন্দ্রসঙ্গীত গায়িকা ছিল, কয়েকটা মেয়ে। হ্যাঁ, দুটি মেয়ে ছিল। আর ও তো রবীন্দ্রসঙ্গীত ছোটবেলা থেকেই ও গায়টায় আর কি। তো যেটা হলো সেটা হচ্ছে 3জন শিল্পী, 3জন গায়িকা রয়েছে, আর আমি একটু গিটার বাজাতে পারি। তারপর যে টিমের হাজব্যান্ড ভালো তবলা বাজায়, সব পোস্টডক করতে এসছে, সব একাডেমিশিয়ান। এখন সেটা থেকে মনে হলো যে আচ্ছা 3-4 জনে মিলে আছে, তারপর ওরা এত সুন্দর রবীন্দ্রসঙ্গীত গাইছিল, শুনে একদিন মনে হলো যে একটু রেকর্ড করি। এটা ভিডিও করেছিলাম, সেগুলো ইউটিউবে আছে ওই সময়। দুর্দান্ত সমস্ত গান আর কি, মানে ওরকম কায়দাবাজি কিছু নেই এতে, কিন্তু গান টান গুলো দারুণ। সেই থেকেই মনে হলো আচ্ছা ঠিক আছে, দেখি কিছু সময় মিলে করা যায়। এক্স্যাক্টলি আমার মনে আছে যে 2014-তে আমরা তখন এই ভিডিও কিছু তুলেছে, এবং আমরা সঙ্গে সঙ্গে উপসালার বিভিন্ন অর্গানাইজেশন ইনভাইট করছে যে তোমরা এসে পয়লা বৈশাখে গান গাও। এবং এক্স্যাক্টলি ওটা পয়লা বৈশাখ ছিল। অর্গানাইজেশনটার নাম ছিল বিপস। এখানে উপসালা বিপস, হ্যাঁ আচ্ছা, বাংলাদেশি অর্গানাইজেশন। এবং তারা স্টেজে ওঠার আগে, এবং এক্স্যাক্টলি যে মেয়েটির সঙ্গে আজকে ডাউন টাউনে দেখা হলো, ও ছিল অ্যাঙ্কর, অনেক ছোট ছিল। ও এসে বললো যে দিদি কি বলে বলবো, আমি তখন জাস্ট ফট করে বললাম যে উপসালা ইন্ডিয়ান কোয়ার বলো। সেই থেকে ওটা তারপর আস্তে আস্তে তো অনেক 10 বছর মানে অনেকটা সময়, তারপর বহু আস্তে আস্তে সবাই এসছে এখানে। মোস্টলি যারা আসে তারা হচ্ছে ছাত্রছাত্রীরাই মোস্টলি আসে, চাকরি করে সেরকম পরবর্তীকালে এসছে। তারপরে একটা ফ্লোটিং ক্রাউড আছে। কিন্তু এটা আইডিয়াটা ছিল হচ্ছে যে সমস্ত আমাদের ওখান থেকে বা আশেপাশের দেশ থেকেও যারা উপসালায় পড়তে আসে, তারা যাতে তারা অনেক সময় না, এটা ও যেহেতু পোস্টডক করতে কানাডা গেছিল একদম একা, ওই যে একটা একা কাজের স্ট্রেস, পড়ার স্ট্রেস, একটা অন্য দেশে নিজের জীবনটা চালানোর স্ট্রেস, তার থেকে বাঁচার জন্য না গান বা ক্রিয়েটিভ জিনিস সত্যি থেরাপির মতো কাজ করে। মানে আমরা সবাই কাজের পরে না হতক্লান্ত হয়ে ফিরি, এবং বহুদিন আমার মনে হয় আর একদম রিহার্সাল করবো না, কিন্তু যখন গানটা গাইতে শুরু করি এবং সবাই যখন ফাইনালি চলে যায় না, আমি তারপরে 4 ঘন্টা কাজ করে নিতে পারি রাত্রিরে। একদম থেরাপি একটা। হ্যাঁ, মানে এটা আর মানে আমার মনে পড়ছে এটাতে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে এই যে এখন এত বলে না যে এগুলো কিন্তু এখন বিভিন্ন রকম মানে টার্মিনোলজি তৈরি হয়েছে, হোলিস্টিক ডেভেলপমেন্ট, হ্যানা ত্যানা। তো সেইগুলো কিন্তু মানে পড়াশুনো তো একটা ধরন করতে হবেই, শিখতে হবেই, তার সাথে খেলতেও হবে, বা তার সাথে একটা ইনস্ট্রুমেন্টও বাজাতে হবে। সেইগুলো কিন্তু না হলে ওই হোলিস্টিক জায়গাটা কিন্তু তৈরি হয় না। আমার মনে হয় যে প্রথম বছর যখন এসেছিলাম, তো উপসালা তখন একদম চিনি না, ওরা ঘুরে ঘুরে আমাকে দেখাচ্ছে। তাতে একটা জায়গা খুব স্ট্রাইক করেছিল, তখন ওরা বলেছিল যে এই যে ইউনিভার্সিটি এটা একটা হোস্টেল, তো যে সময়টা এখানে আর কি অন্ধকার সময়, মানে অনেকটা সময় ধরে যখন আর কি আলো আসে না, তখন একটা বোধহয় রাতের নির্দিষ্ট সময়ে সব ছাত্ররা জানলার বাইরে এসে একসাথে চিৎকার করে, এটা জানান দেয় যে তারা
তারা আছে। যে ফ্লুক্স দা স্ক্রিম বলে বিখ্যাত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো হয়। তো আজকে দেখো যে এই চিৎকারটা ওদের করতে হয়নি, তার কারণ গান আছে। গান কিন্তু অন্যভাবে চিৎকার করতে শেখায় মানুষকে। ঠিক। আমরা বিপ্লব দা সার্ভাইভালের একটা খুব বড় পার্ট হচ্ছে গান। একদম, আমরা বিপ্লব দা সুপর্ণাকে চিনেছি গানের থ্রু দিয়ে। স্টকহোমের সবচেয়ে ফেমাস বাংলা ব্যান্ড উপসালা ইন্ডিয়ান কোয়ার। একটা মানে মেইন স্ট্রিম কাজ করতে হবে আমাদেরকে, একটা র্যাপিড ফায়ার রাউন্ড তোমাকে চুজ করতে হবে। আমি দুটো ওদের কথা ওদের থাকবে, ওদের একটা করে কোয়েশ্চেন থাকবে, সেটা আসছি। তোমার জন্য একটু বড় কোয়েশ্চেন, তুমি যেহেতু স্টকহোমে র্যাগিং রাউন্ড, র্যাপিড রাউন্ড। তো শুরু করি। তোমাকে একবারে বলতে হবে যে কোনটা তোমার ফেভারিট, মানে কোনটা তুমি চুজ করবে, মিউজিক ডিরেকশন না ফিল্ম ডিরেকশন? ফিল্ম ডিরেকশন। গান লেখা না গান গাওয়া? গান গাওয়া। আচ্ছা, নস্টালজিয়া না বন্ধুত্ব? বন্ধুত্ব। আচ্ছা, এইটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। ইউরোপ না আমেরিকা? এইটা খুব খটোমটো একটা প্রশ্ন করেছো, তার কারণ আমেরিকা আমি প্রত্যেক বছর যাই, ওটাও একটা খুব বড় জায়গা, সবাই শুনবে, আমেরিকার প্রবাসী বাঙালিরাও শুনবেন, এই পুরো প্ল্যানেট সবটাই। এটা কিছু একটা বললে খুব ডিবেট হবে। ঠিক আছে, তুমি স্কিপ। মানে আর ইউরোপে বসে যদি আমি ইউরোপ বলি না, তাহলে লোকে ভাবে দেখেছো এখানে এসছে বাট ওই জন্য ইউরোপ বলছে। হ্যাঁ, আমেরিকাকে বলে গেল। শুভ মুহূর্ত না সত্যান্বেষী? শুভ মুহূর্ত। আচ্ছা, শুভ মুহূর্তে অভিনেতা হিসেবে বোধহয় প্রথম অভিনয় তোমার। আর তার আগে চন্দ্রিলে ডিপ্লোমা ফিল্মে অ্যাক্টিং করেছে, ফিল্মের একটা ক্যামেরায়, কিন্তু হ্যাঁ শুভ মুহূর্ত বলা যেতে পারে প্রথম মুক্তি পাওয়া ছবি। হ্যাঁ, আর সত্যান্বেষী আমাদের জানা অব্দি শেষ অভিনয় নাকি তারপরে অভিনয়? না, তারপরে দুর্গেশগড় করেছে আর অনেক ছবি করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। প্রাক্তন জাতিস্বর ওখানে তো তোমাদের অতিথি শিল্পী নাকি তোমরা? আরে সবে ওখানে অনিন্দ। টালোবাসা না আর জানি না? টালোবাসা। আচ্ছা, ইন্টারেস্টিং। আর জানি না হচ্ছে প্রথম অ্যালবাম, টালোবাসা হচ্ছে শেষতম অ্যালবাম। ওপেন টি বায়োস্কোপ না প্রেম টেম? ওপেন টি বায়োস্কোপ। আচ্ছা, এটা আমার ফেভারিট কোয়েশ্চেন। অকিঞ্চিত কর না রিউনিয়ন? অকিঞ্চিত। আচ্ছা, না অকিঞ্চিত না রিউনিয়ন তুমি জিজ্ঞেস করছো তো, এইটাও আমার পক্ষে বলা মুশকিল, তার কারণ দুটো ধরনের লেখা, সবকিছু দুটো লেখাই খুব প্রিয়। মানে তুমি অকিঞ্চিত কর বললে আমি শুধরে দিলাম অকিঞ্চিত বলে, দুটোই তো আমার লেখা, ফলে দুটো লেখাই যাতে সমান হয়ে ওঠে বা সমান মান পেতে পারে সেটা চেষ্টা করি। এই যে উপসালা এসছি, ওরা জানে যেরকম রাত্রির বেলা বসে কিন্তু আমার লিখতে হচ্ছে, আমি লেখাটা পাঠাতে হচ্ছে, সেটা তো করতেই হবে। আচ্ছা, কোনটা বাছা মুশকিল? দুটোই আমার একদম, তোমার খুব কাছে। মানে তোমার অভিনয়, আমি যতদূর শুনেছি অভিনয়ের হাতে খড়ি, মানে তোমাকে অভিনয় এনেছেন ঋতুদা প্রথম, মানে বললাম তার আগে পড়েছি। হ্যাঁ ও ঠিক, ঋতুদা বলতে পারো। আচ্ছা, আর একটা জিনিস কিন্তু ভুলে যেও না, ওর লেখা একটা অন্যতম শ্রেষ্ঠ বই হচ্ছে নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, পাশেই রয়েছে আমি দেখতে পাচ্ছি। ওটা কিন্তু পড়াটা খুব জরুরি, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, দর্শক এবং আমার জন্য রেকমেন্ডেশন। আচ্ছা, একটা গান দিয়ে শেষ হোক, সেটা তোমরা তিনজন, আমি চাই তোমরা তিনজনে মিলে গাও। তাহলে কালকের গানটাই, হ্যাঁ তোমরা ধরো এটা, অন্যরা গান দাও, তারপর আমি ওইটা ধরে নেবো, যেটা খুশি। Down the way where the nights are gay and the sun shines daily on the mountain top, I took a trip on a sailing ship. When I reached Jamaica, I made a stop, but I'm sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I have to leave a little girl in the Kingston town. Sad to say I'm on my way. Won't be back for many a day. My heart is down, my head is turning around. I have to leave a little girl in Kingston town. আহা পথের
প্রান্তে কোন সুদূর গান, যেটা সময় থমকে থামে বটের ছায়। আজ সন্ধ্যা দ্বীপে জালে তারার টিপ, কোন ফুলের গন্ধে মোর মন মাতায়। আয় কোন সুদূর সেই স্বপ্ন, মোর মন যে গায় ঘরে ফেরার সুর। মোর পথে আজ সেই মেয়ে, বুঝি স্বপ্নে যার ঘরে গান গে। আয় কোন সুদূর সেই স্বপ্ন, মোর মন যে গায় ঘরে ফেরার সুর। মোর পথে আজ সেই মেয়ে, বুঝি স্বপ্নে যার ঘরে গান গে, গান গে। একটা অবভিয়াস কোয়েশ্চেন দিয়ে শেষ করব তোমাদের দুজনের জন্য। গায়ক অনিন্দ, ফিল্ম ডিরেক্টর অনিন্দ, না বন্ধু অনিন্দ? বন্ধু অনিন্দ সেটা অন্য কোনো উত্তরই হতে পারে না। উত্তরটাও খুব অবভিয়াস, খুবই অবভিয়াস। 100 এটা এটা লিক কোয়েশ্চেন লিক করা হয়ে গেছিল। আমাদের বন্ধুত্ব, গান, উত্তর কলকাতা সব ফিরে এলো। অসংখ্য ধন্যবাদ। আমরা কালকে একটা অসাধারণ শোয়ের জন্য ওয়েট করছি। আমরা যাব, ফ্যান হিসেবে থাকবো। সহজ পাঠকেও অনেক অনেক ধন্যবাদ। তুহিন, থ্যাংক ইউ আমাদেরকে জড়ো করে যে আবার অনেক পুরনো কথা উস্কে দিলে। থ্যাংক ইউ। সহজ পাঠের সমস্ত দর্শককে আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ।